বিয়ের 3 বছর যেতে না যেতেই শ্রী তানিয়াকে রাতুলের এখন অসহ্য লাগে। সে অসহ্য একেবারে, বলার মতো না। যেন তানিয়াকে দেখলে রাতুলের গা পিত্তি চলে যায়। তানিয়া এখন আর আগের মতো নেই, এটাই রাতুলের মূল সমস্যা। সেজন্য রাতুলের তানিয়াকে ভাল লাগে না। সোফায় বসে বসে খবরের কাগজ পড়ছিল রাতুল। তখনই তানিয়া এসে পাশে বসে টিভি অন করে। রাতুল কিছু না বলে চুপচাপ আগের মতোই খবরের কাগজ পড়তে থাকে। তানিয়া চুপচাপ, কিন্তু রাতুল বলে উঠল, যাও তানিয়া, আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসতো দেখি। রাতুলের বলার সঙ্গে সঙ্গে তানিয়া কিচেন রুমে গিয়ে চা বানিয়ে এনে রাতুলের সামনে দেয়। আর রাতুল তানিয়ার হাত থেকে চায়ের কাপটা নিয়ে চা খেতে থাকে। তানিয়া আবারও চলে যায় নিজের রুমে। দুপুরবেলা যথারীতি রাতুল ডাইনিং টেবিলে চলে গেল। তানিয়া গিয়ে চুপচাপ খাবার বেড়ে দিতে লাগলো। এক পর্যায়ে তানিয়া নিজেও খেতে বসে পড়ল। কিছু লাগবে তোমার রাতুল? না তানিয়া, লাগবে না কিছু, তুমি খেতে থাকো, সব তো বেড়ে দিয়েছ, আমার কিছু লাগলে আমি ঠিকই খেয়ে নেব। এ বলে রাতুল নিজের মতো করে খেতে লাগলো, আর তানিয়াও নিজের মতো খেতে লাগলো। বিয়ের শুরুতে কত হাসি খুশি একটা কাপল ছিল তানিয়া আর রাতুল, কিন্তু এখন যেন সবই ফিকে হয়ে গেছে সময়ের স্রোতে। এই তো এখন খাবার টেবিলে বসেও দুজনের মুখে কোনো কথাই নেই। অথচ আগে খাবার টেবিলে বসলে দুজনের কথাই যেন ফুরাতো না। কেমন আশ্চর্যজনকভাবে সবই বদলে যেতে শুরু করেছে। খাওয়া শেষ করে রাতুল নিজের ফোন দেখতে দেখতে সোফায় বসে পড়ে, আর তানিয়া খাবার টেবিল গোছাতে থাকে। এক পর্যায়ে কাজ শেষ করে তানিয়াও নিজের রুমে যায়, গিয়ে খাটে নিরলস ভঙ্গিতে শুয়ে থাকে। অথচ অন্য সময় তানিয়া বসে থাকতো, আর তানিয়ার কোলে রাতুল মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতো। সময় বেরোবার সঙ্গে সঙ্গে রাতুলও কেমন যেন বদলে গেছে, সবই বদলে গেছে, যেন কিছুই ঠিক নেই। তখনই রুমে রাতুলের প্রবেশ ঘটে। রাতুল এসে মাথায় হাত দিয়ে শুয়ে থাকে বিছানায়। কিছু হয়েছে তোমার রাতুল? মাথায় হাত দিয়ে আছো কেন? আসলে মাথাটা ব্যথা করছে, খুব ভালো লাগছে না তেমন। রাতুলের কথা শুনে তানিয়া ড্রয়ার থেকে মাথা ব্যথার মলম এনে দিল। এ নাও, এই ওষুধটা একটু খেয়ে নাও, আরাম পাবে একটু। রাতুল আর কিছু বলল না। অন্য সময় হলে তানিয়া নিজে রাতুলের মাথা টিপে দিত, অথচ আজকে যেন তানিয়ার কিছুতে কিছু আসে যায় না। না, আর সহ্য করতে পারছে না রাতুল। কিরকম অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। তানিয়ার এরকম গাছারা ভাব সে মেনে নিতে পারছে না। রুম থেকে বেরিয়ে গেল রাতুল। তানিয়া ডাকছিল পিছু পিছু, কিন্তু সে ডাক রাতুলের কান অবধি গিয়ে পৌঁছানি বোধ হয়। সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পেরিয়ে রাত 12টা বেজে গেছে, অথচ রাতুল এখনও বাড়িতে আসছে না। এদিকে চিন্তায় চিন্তায় তানিয়া খাবার টেবিলে শুয়ে পড়েছে, রাতুলের জন্য অপেক্ষা করতে করতে। রাতুল দরজা ঠেলে ভেতরে এসে দেখে তানিয়া শুয়ে রয়েছে খাবারের প্লেট নিয়ে। রাতুল সেদিকে কোনো তোয়াক্কা করল না। সে বাহির থেকে পেট পুরে খেয়ে এসেছে। এখন তানিয়া খেলে কি না খেলে কি তাতে তার কিছুই আসে যায় না। রাতুল রুমে গিয়ে দিব্যি শুয়ে পড়ল। কিছুক্ষণের ভেতর ঘুমিয়েও পড়ল। হুট করে মাঝরাতে ঘুম ভাঙতে দেখে তানিয়া চুপচাপ এসে শুয়ে আছে। রাতুলকে কিছু জিজ্ঞাসা করল না। ব্যাপারটা যেন রাতুল মেনে নিতে পারল না ঠিক মতো। রাতুলের কথা মতন তানিয়ার তো এখন রাতুলকে ঘুম থেকে জাগিয়ে উঠিয়ে হাজারটা প্রশ্ন করা উচিত ছিল, যে তুমি কোথায় ছিলে এতক্ষণ, কি করেছিলে না করেছ, এসব জিজ্ঞেস করা উচিত ছিল। কিন্তু সেসব কিছু না করে তানিয়া দিব্যি তার পাশে এসে শুয়ে রয়েছে। না, এটা তো হজম করে নেওয়া যাচ্ছে না। রাতুলের কেমন জানি লাগছে। সারা রাত এপাশ ওপাশ করতে করতে সকাল হয়ে গেল। সকাল হতে রাতুল ঠিক করলো সে তার মনোবিজ্ঞানী বন্ধুর কাছে যাবে, তার এই মনের ব্যামোটা ঠিক করবে বলে। রুমে গিয়ে শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নিল রাতুল। টেবিলে গিয়ে বসে ব্রেকফাস্টও করে নিল। তখন তানিয়া বলে উঠল, কালকে সারাদিন তুমি কই ছিলে রাতুল? বাড়িতেও কেন ফেরোনি? আমি তোমার জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। বাসায় ভালো লাগছিল না, সেজন্য বাইরে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে। আচ্ছা। তানিয়ার কিছু বলল না প্রতি উত্তরে, কিন্তু রাতুল যেন মনে মনে খুব করে চাইছিল তানিয়া যেন তাকে নিয়ে ভাবুক, গুরুত্ব দিক, হাজারটা প্রশ্ন করুক। কিন্তু তানিয়া সেসব কিছু না করায় রাতুলের মনে রাগের সঞ্চার হয়। সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার ব্যামোর চিকিৎসা করতে মনোবিজ্ঞানী বন্ধুর কাছে। বাড়ি থেকে বের হবার কিছুক্ষণ পর রাতুল পৌঁছে গেল বন্ধুর অফিসে। আসবো স্যার? আরে বন্ধু রাতুল যে, তা হঠাৎ এখানে কি মনে করে? আয় ভেতর আয়। আমার কাছে আসবি, তার আবার পারমিশন লাগে নাকি? না রে বন্ধু, আসলে হয়েছেটা কি, একটা সমস্যার জন্য তোর কাছে এসেছি। সে তো বুঝতে পারছি, নাহলে তো আমার চেম্বারে আসতিস না। বল এবার দেখি কি হয়েছে। সংসার জীবন কেমন চলছে তোর? আর বলিস না, সংসার জীবন না ছাই। আমি তো ভাবছি তানিয়াকে ডিভোর্স দিয়ে দেব, ভাল লাগছে না আর আমার। সে কি রে, এসব কি বলছিস আবল তাবল? ভাবিকে ডিভোর্স দিয়ে দিবি? মানেটা কি, ভাবির সঙ্গে কি কিছু হয়েছে তোর? বলছি না ভাল লাগছে না ওর সঙ্গে থাকতে। ওর সঙ্গে থাকতে কেন, ওকে ভাল লাগছে না আমার। কেন জানি অসহ্য লাগে রে এখন। তোর সমস্যাটা বোধে বুঝতে পেরেছি আমি। তা ভাবিকে ঠিক কেন তোর ভাল লাগে না? আগে তো শুনেছি তুই ভাবিকে কত ভালোবাসতিস, তা এখন ভালোবাসা ফিকে হয়ে গেল কেন? আরে সে তো তানিও আমাকে কত ভালোবাসতো বল, তাই নয় কি? আমি একটু দেরি করে বাসায় ফিরলে সে অস্থির হয়ে পাগল হয়ে যেত। আমরা দুপুরে খাবার সময় কত কথা বলতাম, ওর কত আবদার থাকতো আমার কাছে। কিন্তু এখন বুঝতে পারছি যত দিন যায় ততই আমার প্রতি কেমন জানি উদাসীন। এখন আর আমাকে নিয়ে আগের মতো চিন্তা করে না।
মনের ভেতর বোধ হয় আমার জন্য কোনো ভালোবাসাও নেই। তোকে দেখলে আমার বিরক্ত লাগার কথা না। রাতুলের কথা শুনে পাভেল কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলা শুরু করে। আচ্ছা রাতুল, তুই ভাবিকে কবে গোলাপ বা উপহার দিয়েছিস বলতো? মনে পড়ছে না তো সেটা। আচ্ছা, সে প্রশ্ন না হয় বাদ। তুই এটা বলতো, শেষ কবে ভাবিকে নিয়ে বের হয়েছিস ঘুরতে বা কোনো রেস্টুরেন্টে গিয়েছিস? আর সেসবও মনে পড়ছে না, কি করে বলবো তোকে? আচ্ছা বেশ, প্রশ্ন না হয় বাদ দিলাম। তুই শুধু এটা বল দেখি, ভাবির সঙ্গে কবে জমি আড্ডা দিয়েছিস, মানে একজন আরেকজনের সঙ্গে কথা শেয়ার করেছিস? আরে আড্ডা? আরে বললাম না, দরকার ছাড়া তো আমি কথাই বলি না, সেখানে আড্ডা কি দেব? তা তুমি খেয়াল রাখবে না নিজের বউয়ের দিকে, আর বউ বদলে গেলেই দোষ। এটাই তাহলে তোমাদের মূল সমস্যা, যেটা আমি বুঝতে পেরেছি। কি বুঝছিস বল? কেন আমার তানিয়াকে ভাল লাগে না? দেখলে অসহ্য লাগে? তোর তানিয়াকে ভাল লাগে না কারণ তানিয়া ভাবি তোকে আগের মতন গুরুত্ব দেয় না, তোর খবর নেয় না ঠিক মতো, তোর সঙ্গে কথা বলে না ঠিকঠাক মতন। এসব কারণেই তোর তানিয়াকে ভাল লাগে না, এটা হচ্ছে মূল কারণ। আমি ঠিক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আমার মনে হয় তানিয়া কেমন জানি বদলে গেছে। আগে তো এরকম ছিল না তানিয়া। কিন্তু এতে দায়ী তুই নিজেই। বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিস বউকে সময় না দিয়ে। ভাবি হয়তো তোর কাছে আবদার করেছে বাইরে যাওয়ার জন্য, তুই নিয়ে যাসনি। ভাবি হয়তো তোকে কল করেছে, তোর সময় হয়নি। এসব কারণে ভাবি তোর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যতটুকু আমি বুঝেছি। তোর কাছে তার ইচ্ছার দাম পায়নি, সেজন্য নিজেকে গুটিয়ে নিয়েছিল উনি। মেয়েরা অভিমানী হয়, চাপা অভিমান রেখে দেয় মনের ভেতরে। ভাবির ক্ষেত্রেও সেটাই হয়েছে, তাই উনি ওনার অভিমান নিয়ে আছেন। তুই তো সব ঠিক বলেছিস পাভেল। সত্যি তানি আমার কাছে অনেক কিছু আবদার করতো আগে, আমি নাকচ করে দিতাম। হ্যাঁ বন্ধু, মেয়েদের একটু ভালোবাসা, গুরুত্ব এসবই লাগে রে, বুঝলি? তুই সেগুলো ভাবে কি দিসনি, তাই তোর প্রতি চাপ অভিমানে দূরে সরে গেছে। তুই দেখেও তা বুঝলি না। এখন করণীয় কি আমার বল? কি করলে আমি তানিয়াকে ফেরাতে পারবো আবার আগের মতন করে? যা, আগের মতো ভাবির সঙ্গে একটু সময় কাটা, ভাবির ইচ্ছেগুলো জানতে চাইবি, ঘুরতে বের হবি। দেখবি ভাবির তোর প্রতি জমে থাকা চাপ অভিমানগুলো ধূলিসাৎ হয়ে যাবে আস্তে আস্তে। তোরা আবার হ্যাপি থাকতে শুরু করবি, বুঝলি? বুঝেছি বন্ধু, যাই এবার আমি। রাতুল বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে ফুল কিনে নিয়ে বাসায় গেল। বাসায় গিয়ে তানিয়ার সঙ্গে সোফাতে বসল। এ কি, তুমি বসলে আমার পাশে? কিছু বলবে কি রাতুল? রাতুল কিছু না বলে তানিয়াকে ফুলটা দিল। আর কত অভিমান করে থাকবে আমার উপর? এবার তো ঠিক হও। আমি তোমার ইচ্ছে আবদার রাখিনি বলে এতটা দূরে সরে যাবে তুমি? এটা ঠিক না, একটা সুযোগ দাও আমাকে। দেখো, আমি তোমাকে নিয়ে পুরো পৃথিবী ঘুরে আসব। রাতুলের কথা শুনে তানিয়া মুচকি হাসল। পুরো পৃথিবী লাগবে না, তুমি হলেই হলো, বুঝেছ? এই বলে তানিয়া আর রাতুল হাসতে লাগলো। স্বামী স্ত্রী সম্পর্কে একে অপরের ইচ্ছে অনিচ্ছে আবদার সবই খেয়াল রাখতে হবে, তবেই না সম্পর্ক সুন্দর হয়ে উঠবে।